স্বাগতম সবাইকে। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই সুস্থ আছো ও ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান নিয়ে পড়ব। গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের অধ্যায় 11-র উৎপাদন ব্যয় ও উৎপাদন ব্যয়ের উপাদানগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব উৎপাদন ব্যয় কীভাবে প্রস্তুত করা হয়, অর্থাৎ কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো কীভাবে তাদের উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে। চলো আমরা শুরু করি। প্রথমে দেওয়া আছে উৎপাদন ব্যয় বিবরণী। প্রথমে আমরা জানবো যে উৎপাদন ব্যয় বিবরণী কী। উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য উৎপাদন ব্যয়ের বিভিন্ন উপাদানকে ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করে তাকে উৎপাদন ব্যয় বিবরণী বা ব্যয় তালিকা বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন তাদের কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করবে, উৎপাদন করবে, তখন ওই উৎপাদনের ক্ষেত্রে যে যে ব্যয়গুলো হবে সেগুলোকে ধারাবাহিকভাবে লিখবে। মানে একটা পর একটা লিখবে না, একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখে উৎপাদন ব্যয় বিবরণীটা প্রস্তুত করবে, সেটাকে ব্যয় তালিকাও বলা হয়। তো উৎপাদন ব্যয় বিবরণী আরেকটি নাম হচ্ছে ব্যয় তালিকা। মোট 3টি ধাপে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। নাম্বার 1, উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, বিশদ আয় বিবরণী। এই 3টি ধাপে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়। চলো আমরা এখন জেনে নিই এই 3টি ধাপ কী কী, বা এই 3টি ধাপের মধ্যে কী কী আসে। প্রথমে আমরা জানবো উৎপাদন ব্যয় বিবরণীর মধ্যে কী কী জিনিসগুলো আসে। উৎপাদন ব্যয় বিবরণী করার জন্য প্রথমেই তোমার প্রতিষ্ঠানের নাম দিতে হবে, তারপর উৎপাদন ব্যয় বিবরণী লিখবো আমরা, তারপরে এখানে কত সাল এবং কত তারিখে সেটা লিখবো সমাপ্ত বছরের জন্য। এটা হলো হেডিং। এই হেডিংটা দিয়ে শুরু করতে হবে। তারপরে তালিকাটা দেখি এবার। প্রথমে ব্যয়ের উপাদান বা বিবরণ, তারপরে টাকা, 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 3টা টাকার গড়। এটা অবশ্যই 2টা টাকার গড় দিয়েও করা যায়। তো প্রথমে আসবে প্রারম্ভিক কাঁচামালের মজুদ, অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠানের কাঁচামাল গত বছরে থেকে যায়, তাহলে সেই বছরের সেই গত বছরের কাঁচামালটা এই বছর প্রথমে ব্যবহার করতে হবে প্রারম্ভিক মজুদ হিসেবে, তারপরে নতুনগুলো ইউজ করবে। প্রথমে তো প্রারম্ভিক কাঁচামাল মজুদ, তারপরে যোগ কাঁচামাল ক্রয়, অর্থাৎ নতুন যে কাঁচামালটা ক্রয় হবে সেটা প্লাস করতে হবে। তারপরে বিয়োগ বিকৃত কাঁচামাল ফেরত, কৃত কাঁচামাল ফেরত, অর্থাৎ যদি কাঁচামাল ক্রয়কৃত কাঁচামাল আমরা ফেরত দিয়ে দিই তাহলে সেটা এখানে মাইনাস হবে। তাহলে আমার বেরোবে ব্যবহার উপযোগী কাঁচামাল, অর্থাৎ কতটুকু কাঁচামাল আমি ব্যবহার করতে পারবো এই বছর। সেখান থেকে বিয়োগ করতে হবে সমাপনী কাঁচামালের মজুদ, অর্থাৎ যদি এই বছর কোনো কাঁচামাল থেকে যায় যে ব্যবহার করা হয়নি, তাহলে সেটাও মাইনাস করে দিতে হবে। তাহলে আমার বেরো যাবে ব্যবহৃত কাঁচামাল, অর্থাৎ এই বছর আমি কত টাকার কাঁচামাল ব্যবহার করেছি পণ্য উৎপাদন করার জন্য। মনে রাখতে হবে উৎপাদন ব্যয় বিবরণী যেহেতু করতেছি, তাহলে একটা প্রোডাক্টের উৎপাদন ব্যয় আমরা বের করবো। সুতরাং ওই প্রোডাক্টটা উৎপাদন করতে যতটুকু কাঁচামাল লেগেছে অতটুকুই আমরা দিব, এর বেশিও দিব না, কমও দিব না। এই জন্য ব্যবহৃত কাঁচামালটা বের করতে হলো। প্রথমে আমরা ব্যবহৃত কাঁচামালটা বের করলাম। তারপর যোগ করতে হবে প্রত্যক্ষ মজুরি বা শ্রম, এবং যোগ করতে হবে অন্যান্য প্রত্যক্ষ খরচ। এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। ব্যবহৃত কাঁচামালের সাথে এই প্রত্যক্ষ মজুরি বা শ্রম এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ করলে যেটা বেরোবে সেটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। তারপরে মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হবে কারখানা উপরিব্যয়। তো এই কারখানা উপরিটা মাঝে মাঝে সরাসরি দেওয়া থাকে, আবার কখনো দেওয়া থাকে না। যখন আমাদের কারখানা উপরিব্যয় সরাসরি দেওয়া না থাকবে, তখন কারখানা সংক্রান্ত সবগুলো খরচ যোগ করে কারখানা উপরিব্যয়টা বের করে নিতে হবে। তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় আমরা যখন যোগ করবো তখন বেড়ে যাবে মোট উৎপাদন ব্যয়। মোট উৎপাদন ব্যয়ের সাথে কি যোগ করব? প্রারম্ভিক চলতি কার্য বা অর্ধসমাপ্ত পণ্য বা আংশিক উৎপাদিত পণ্য, এগুলো একই জিনিস। তারপর বিয়োগ করবো সমাপনী চলতি কার্য বা অর্ধসমাপ্ত পণ্য বা আংশিক উৎপাদিত পণ্য। এটা বিয়োগ করলে বিয়োগ করবো। তা আমার মাঝে প্রশ্ন আসে যে চলতি কার্য বা অর্ধসমাপ্ত পণ্য কি? ব্যাপারটা হচ্ছে যখন একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠান হিসাব করে, তো ওই হিসাব করা পর্যন্ত বা ওই সময় পর্যন্ত দেখা যায় যে প্রতিষ্ঠানের সব পণ্য উৎপাদন শেষ হয়নি। কিছু পণ্য দেখা যাচ্ছে কিছু জিনিস বাকি আছে, অর্ধেক উৎপাদন হয়েছে, অর্ধেক বাকি আছে, বা আংশিক উৎপাদন বাকি আছে। ওই জিনিসগুলোকে বলা হয় আংশিক উৎপাদিত পণ্য বা চলতি কার্য, অর্থাৎ যেগুলো এখনো শেষ হয়নি, অন প্রসেস আছে এখন। তো গত বছর যে জিনিসগুলো প্রসেসে ছিল সেগুলো এই বছর প্রথমে শেষ করা হবে, এই জন্য প্রারম্ভিক চলতি কার্যটা ব্যয় প্লাস করা হবে। আর এই বছর যেগুলো প্রসেসে থাকবে সেগুলো তো এই বছর শেষ হবে না, এগুলো এই জন্য মাইনাস করে দিতে হবে। তাহলে আমাদের বেরো যাবে উৎপাদিত পণ্যের ব্যয়। এই হলো আমাদের উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। আমরা এভাবে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণীটা তৈরি করব। এই সবগুলো ইনফরমেশন আমাদের অঙ্কে দেওয়া থাকবে। তারপরে চলো দেখি, পরেরটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বিবরণী, দ্বিতীয় ধাপ। বিকৃত পণ্যের ব্যয় বিবরণীতে কী কী আসে দেখি আমরা। প্রথমে আসবে প্রারম্ভিক তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, অর্থাৎ গত বছর যে পণ্যগুলো তৈরি হয়ে গিয়েছিল সেগুলো এই বছর বিক্রি গত বছর বিক্রি শেষ হয়ে যায়নি, সেগুলো গত বছর রয়ে গেছিলো। যেগুলো গত বছর যেগুলো রয়ে গেছে এগুলো এই বছরের প্রারম্ভিক তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যেগুলো আমাদের আছে। অবশ্যই আমি এই বছর এগুলো আগে বিক্রি করবো, তারপর নতুনগুলো বিক্রি করবো। এই জন্য প্রথমে হবে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদিত পণ্যের ব্যয়। এখানে যোগ হবে অ্যাকচুয়ালি বিকৃত পণ্যের ব্যয়, যোগ হবে উৎপাদিত পণ্যের ব্যয়
তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের সাথে যোগ উৎপাদিত পণ্যের ব্যয় যোগ করলে বেরোবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, অর্থাৎ কতটুকু পণ্য আমি বিক্রি করতে পারবো। সেখান থেকে আমি বাদ দিব তৈরি পণ্যের সমাপনী মজুদ। যখন তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিব তখন বেড়ে যাবে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ কতটুকু পণ্য মানে যে পণ্যটা আমি বিক্রি করবো এই বছর সেটার ব্যয় কত হবে, বা বিক্রি করতে সেটার ব্যয় কত হবে, সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ এই ধাপে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করবো। এটাকে আরেকভাবে বের করা যায়, সেটা হলো জাস্ট এটাকে উল্টায় দিলেই হয়। প্রথমে যদি আমরা উৎপাদিত পণ্যের ব্যয় দিই, তারপরে যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা বেরো যাবে। সেখান থেকে সমাপনী তৈরি পণ্যের মজুদ মাইনাস করলে বিক্রিত পণ্যের ব্যয়টা বেরো যাবে। এটা এভাবে করা যাবে, এভাবে করা যাবে। ওকে, তারপরের ধাপ তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আমরা করব বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী একইভাবে বিবরণ দুইটা টাকার ঘর হবে এখানে। তো বিশদ আয় বিবরণী অনেকটা আমরা আর্থিক অবস্থার বিবরণী যে করছিলাম সেটার মতো। প্রথমে আসবে বিক্রয়, অঙ্কে বিক্রয় দেওয়া থাকবে, তার বিক্রয় ফেরত যদি থাকে তাহলে সেটা মাইনাস করবে, তাহলে আমাদের নিট বিক্রয়টা বের হয়ে যাবে। যদি বিক্রয় ফেরত না থাকে তখন বিক্রয়কেই নিট বিক্রয় ধরে নিতে হবে। ওকে, তারপরে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়, যেটা আমরা সেকেন্ড স্টেপে বের করেছি। তাহলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের বেরোবে মোট লাভ বা মোট মুনাফা। আচ্ছা, তারপরে আমরা বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়টা এখানে পরিচালন লটা আসেনি, পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ে দুইটা জিনিস আছে, একটা হলো অফিস ও প্রশাসনিক খরচ, আর একটা হচ্ছে বিক্রয় ও বিতরণ খরচ। তাহলে অফিস ও প্রশাসনিক খরচ এবং বিক্রয় বিতরণ খরচ এদের যোগ করে আমরা মোট মুনাফা থেকে যখন বাদ দিব তখন বেড়ে যাবে নিট পরিচালন মুনাফা বা নিট মুনাফা। এ হলো আমার বিশদ আয় বিবরণী। এ হলো আমার তিনটা ধাপ। তিনটা ধাপে কি কি জিনিসগুলো আসে। এখন তোমরা যখন অঙ্ক করবে তখন অবশ্যই এই তিনটা ধাপ তোমরা মোটামুটি মেমোরাইজ করে মুখস্থ করে ফেলো, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। কারণ তোমার ইনফরমেশন সব দেওয়া থাকবে, ইনফরমেশনগুলো শুধু নিয়ম অনুযায়ী আমাদের শখে বসাইতে হবে বা টেবিলে বসাইতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। চলো এবার আমরা একটা অঙ্ক করি, দেখি আমাদের অঙ্কটা দেখি। আসিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড হিসাব বই থেকে 2017 সালে 31 ডিসেম্বর তারিখে নিম্নলিখিত তথ্যগুলি সংগৃহীত হয়েছে। দেখো একটা ম্যাথ দেওয়া আছে, কাঁচামাল মজুদ দেখো 1 তারিখ মানে এটা প্রারম্ভিক, চলতি কার্য মজুদ এটাও প্রারম্ভিক, তৈরি পণ্যের মজুদ এটাও প্রারম্ভিক, কারণ 1 তারিখ। আর পরবর্তীগুলো দেখো 31 তারিখ, তার মানে এটা হচ্ছে আমাদের সমাপনী। তারপরে কিছু আছে কাঁচামাল ক্রয়, ক্রয় পরিবহন, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ, কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়, বিক্রয়। এই ইনফরমেশনগুলো আমার দেওয়া আছে। এখন আমরা এই ইনফরমেশনগুলো থেকে আমরা যে তিনটা শখ করলাম, উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী ও বিশদ আয় বিবরণী, এই তিনটা এখন করব। তো প্রথমে কি ছিল আমাদের উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। এখন এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী করব। দেখো আমি অঙ্কটা করেছি, আমি এখান থেকে বুঝাচ্ছি তোমাদেরকে। প্রথমে আমাদের এই হেডিংটা হবে আসিফ ম্যানুফ্যাকচার লিমিটেড উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী 31 ডিসেম্বর 2017 সালে সমাপ্ত বছর, এটা হচ্ছে হেডিং, এটা তোমাকে দিতে হবে। এরপরে বিবরণ 3টা টাকার ঘর, এটা 2টা টাকার ঘর দিয়েও করা যাবে। ওকে, প্রথমে আমাদের যে টেবিল বা ছক ছিল সেই নিয়ম অনুযায়ী প্রথমে ছিল কি প্রারম্ভিক কাঁচামাল। এই প্রারম্ভিক কাঁচামাল কোথায় পাবো, এই যে কাঁচামালে দেখা 1 তারিখ, এটা হলো প্রারম্ভিক কাঁচামাল 20,000। তারপর ছিল কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয় কোথায় আছে, এই যে কাঁচামাল ক্রয় 1 লক্ষ টাকা যোগ কাঁচামাল ক্রয়। তার থেকে আমাদের কাঁচামাল মানে কৃত কাঁচামাল ফেরত থাকলে মাইনাস করতে হবে। তো এখানে কৃত কাঁচামাল ফেরতটা নেই, এই জন্য আমি মাইনাসও করিনি। যেটা থাকবে না সেটার কাজ হবে না। ওকে, তারপর আসবে ক্রয় পরিবহন, এই যে ক্রয় পরিবহন যোগ ক্রয় পরিবহন। তাহলে প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামাল ক্রয় আর ক্রয় পরিবহন যোগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামাল, অর্থাৎ কত টাকার কাঁচামাল আমি ব্যবহার করতে পারবো এই বছর। তারপরে হচ্ছে বিয়োগ সমাপনী কাঁচামাল, অর্থাৎ এই বছর যে কাঁচামালটা রয়ে গেছে ব্যবহার করা হয়নি। এই যে সমাপনী কাঁচামাল কোথায় পাবো, এই যে কাঁচামালের 31 তারিখ, এই যে কাঁচামাল 31 তারিখ, এটা হলো আমার সমাপনী কাঁচামাল। তাহলে আমার বের হয়ে যাবে ব্যবহৃত কাঁচামাল, অর্থাৎ এই বছর আমি যতটুকু কাঁচামাল ব্যবহার করব উৎপাদন করার জন্য ঠিক ততটুকুই আসবে, বেশি আসবে না, কম আসবে না। উৎপাদনটা বিবরণী বের করার জন্য আমাকে ব্যবহৃত কাঁচামালটা বের করতে হলো, আমি ব্যবহৃত কাঁচামাল বের করে ফেললাম। ওকে, নেক্সট নিয়ম অনুযায়ী হচ্ছে প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি কোথায়, এই যে প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ মজুরি। তারপরে যোগ অন্য প্রত্যক্ষ অন্যান্য খরচ কোথায় আছে, এই যে যোগ প্রত্যক্ষ অন্যান্য খরচ, আমি যোগ করে দিলাম। ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও প্রত্যক্ষ অন্যান্য খরচ তিনটা যোগ করলে বেরোবে মুখ্য ব্যয়, আমাদের মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট বের হয়ে গেল। মুখ্য ব্যয়ের সাথে আমাদের নিয়ম অনুযায়ী যোগ করতে হবে কারখানা উপরিব্যয়, এই যে কারখানা উপরিব্যয় 40,000 টাকা কারখানা উপরিব্যয়। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হলো যে এই কারখানা উপরিব্যয় সবসময় আমাকে এরকম ডিরেক্ট বের করে দেওয়া থাকবে না। যখন আমাকে এরকম ডিরেক্ট বের করে দেওয়া না থাকবে তখন আমি কারখানা উপরিব্যয় লিখে হেডিং দেবো, তারপরে কারখানা উপরিব্যয়ের মধ্যে যে সংশ্লিষ্ট খরচগুলো আসবে সেগুলো এখানে বসবে, যেমন কারখানার বেতন, কারখানার ভাড়া, পরোক্ষ যে কোনো ধরনের খরচ, এগুলো হচ্ছে কারখানা উপরিব্যয় আসে। যখন কারখানা উপরিব্যয় দেওয়া না থাকবে তখন আমি বের করে নিব। আর যেহেতু এখানে কারখানা উপরিব্যয় সরাসরি দেওয়া আছে, জন্য আমি সরাসরি লিখে দিলাম 40,000 টাকা।
মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে বেরোয় মোট উৎপাদন ব্যয় অথবা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় বের হয়ে গেল আমাদের। তারপরে কাজ হচ্ছে প্রারম্ভিক চলতি কার্যের। দেখি চলতি কার্য প্রারম্ভিক আছে কিনা, এই যে চলতি কার্য প্রারম্ভিক। এটা একটু বোঝার বিষয় যে চলতি কার্যটা কি। চলতি কার্যটা হচ্ছে প্রারম্ভিক চলতি কার্যটা হচ্ছে কি, যে যে মানে পণ্যগুলো বা প্রোডাক্টগুলো এই বছর মানে গত বছর উৎপাদন শেষ হয়নি, মানে অর্ধেক উৎপাদন হওয়ার পরে আমরা একটা হিসাব করে ফেলছিলাম বা নির্দিষ্ট সময় পর যেটা হিসাব করি, তো নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো সব পণ্য প্রোডাকশন শেষ হবে না, কিছু পণ্য থেকে যাবে যেগুলো অর্ধেক উৎপাদন হয়েছে বা শেষ পর্যায়ে আছে কিন্তু এখনো শেষ হয়নি, ওগুলোই হচ্ছে অর্ধ উৎপাদিত পণ্য। তো গত বছর যেগুলো অর্ধ উৎপাদন রয়ে গেছে এগুলো এই বছর আগে শেষ করব, এই জন্য প্রারম্ভিক চলতি কার্য বা অর্ধ তৈরি পণ্য বা আংশিক উৎপাদিত পণ্যটা প্লাস হবে, কারণ এগুলো এই বছর শেষ করবো উৎপাদন। আবার এই এই বছর আমি যখন 31 ডিসেম্বর হিসাব করছি, এই যে 31 হিসাব করছি, এই বছরে কিছু প্রোডাক্ট থেকে যাবে যে কিছু পণ্য অর্ধেক উৎপাদন হয়েছে বা শেষ হয়নি, তো এগুলো আবার সমাপনী, এগুলো আবার পরের বছর যে উৎপাদন হবে, তো এগুলো আবার কি করবো আমি মাইনাস করে দেবো, এই সমাপনী চলতি কার্য। এই জন্য প্রারম্ভিক চলতি কার্যটা প্লাস হয় আর সমাপনী চলতি কার্যটা মাইনাস হয়। মাইনাস করার পরে যেটা আমার বেরোবে সেটা হলো উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। এই যে প্রারম্ভিক চলতি কার্য 10,000 টাকা, 10,000 টাকা লিখেছি, আর সমাপনী চলতি কার্য 5,000 টাকা। এই সমাপনী চলতি কার্য আমাদের কত, 31 তারিখে চলতি কার্য, এই যে 5,000 টাকা, তখন আমাদের বের হয়ে গেলো। অর্থাৎ এই যে মোট উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ এবং সমাপনী চলতি কার্য বিয়োগ করে আমি উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী শেষ করে ফেললাম। এই হলো আমার উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, সিম্পল। তারপর নেক্সট স্টক আমাদের, নেক্সট স্টক কী ছিল, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। সে হেডিংটা আগের মতো, আসিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী 31 ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য। ওকে, নিয়ম অনুযায়ী আমরা প্রথমে আনবো কি, প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ। দেখি কোথায় আছে, প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ, এই যে তৈরি পণ্যের মজুদ 1/1/2017 প্রারম্ভিক, এই যে প্রারম্ভিক তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ লিখলাম 30,000। তার সাথে যোগ হবে আমরা প্রথম সাকে যেটা বের করেছিলাম উৎপাদিত পণ্যের ব্যয়, এই যে যোগ উৎপাদিত পণ্যের ব্যয়। এখানে লক্ষণীয়, তোমার যদি প্রথম সাকটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীটা ভুল হয়ে যাবে, সো বি কেয়ারফুল। যোগ উৎপাদিত পণ্যের ব্যয়, তার তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ও যোগ উৎপাদিত পণ্যের ব্যয় যোগ করলে আমাদের যেটা বেরোবে সেটা হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, অর্থাৎ এইটুকু পণ্য আমরা বিক্রি করতে পারবো। এখন এই বছর যেগুলো বিক্রি করতে পারবো না অর্থাৎ রয়ে যাবে সেটা হলো সমাপনী তৈরি পণ্যের মজুদ, সেটা আমরা মাইনাস করে দেবো। কোথায় পাবো, এই যে তৈরি পণ্যের মজুদ সমাপনী, তৈরি পণ্য এই যে 31 তারিখ, এটা হলো সমাপনী তৈরি পণ্যের সমাপনী মজুদ 20,000 টাকা। এটা আমরা এখান থেকে মাইনাস করে যেটা বেরোবে সেটা হলো বিকৃত পণ্যের ব্যয় বিবরণী। এই হলো আমাদের বিকৃত পণ্যের ব্যয় বিবরণী। অর্থাৎ তুমি খেয়াল করছো যে ওই শখটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, মেমোরাইজ রাখলে তুমি এটা এমনি পেরে যাবা যদি ইনফরমেশনগুলো ঠিক মতো বসাতে পারো। ওকে, বিকৃত পণ্যের ব্যয় বিবরণী শেষ। এখন আমাদের লাস্ট পার্ট, সেটা হলো বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী হেডিংটা আগের মতোই, ম্যানুফ্যাকচার লিমিটেড বিশদ আয় বিবরণী 31 ডিসেম্বর 2017 সালে সমাপ্ত বছরের জন্য। ওকে, এখানে নিয়ম অনুযায়ী আসবে প্রথমে আমাদের বিক্রয়। বিক্রয় কোথায় আছে আমাদের, এই যে বিক্রয় 5 লক্ষ টাকা দিলাম, বিক্রয় 5 লক্ষ টাকা। বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস হয়, যেহেতু এই অঙ্কে বিক্রয় ফেরত নাই এই জন্য বিক্রয় ফেরত মাইনাস হয়নি, আমি আগেই বলেছি যেটা থাকবে না সেটার কাজ হবে না। ওকে, তাহলে বিক্রয় লিখলাম, তাহলে বিক্রয় থেকে কি মাইনাস করবো, বিকৃত পণ্যের ব্যয়। দেখো এটা কিন্তু আমরা সেকেন্ড শখে ছিল, বিকৃত পণ্যের ব্যয় আমরা ওখানে বের করেছিলাম 2 লক্ষ টাকা। খেয়াল করছো, প্রথম শখ যদি ভুল হয় তাহলে সেকেন্ড শখ ভুল হবে, সেকেন্ডটা ভুল হলে থার্ডটা ভুল হবে, লিঙ্ক একটার সাথে একটা, কারণ একটা ধারাবাহিক প্রক্রিয়া আগে। ওকে, তাহলে এখানে আমাদের বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় 2 লক্ষ টাকা যদি আমরা বাদ দিই তাহলে 3 লক্ষ টাকা বের হয়ে যায়। তারপর হলো যেটা বের হবে সেটা হলো মোট লাভ। ওকে, মোট লাভের পর আমরা মাইনাস করবো পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে কি কি পড়ে, অফিসীয় প্রশাসনিক খরচ, এই যে প্রশাসনিক খরচ দেওয়া আছে 30,000 টাকা। বিক্রয় বিতরণ খরচ, এই যে বিক্রয় বিতরণ খরচ দেওয়া আছে 15,000 টাকা। এগুলো দেওয়া না থাকলে আমরা বের করে নিব, এগুলো কোনটা কোনটা অফিস ও প্রশাসনিক খরচ কোনগুলো পড়ে, যেগুলো অফিস খরচ। বিক্রয় ও বিতরণ খরচ কোনগুলো পড়ে, যেগুলো বিক্রয় বিতরণ খরচের মধ্যে পড়ে। তাহলে আমাদের পরিচালন ব্যয়টা বের হয়ে গেলো। এখন মোট লাভ থেকে পরিচালন ব্যয় যদি আমরা বিয়োগ করি তাহলে বেরো যাবে নিট লাভ বা নিট মুনাফা। এখানে খেয়াল করে, এখানে নিট মুনাফা বা ক্ষতিও বের, মানে নিট ক্ষতিও বের হতে পারে। এই হলো আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর 3টা ছকের আন্ডারে ধারাবাহিকভাবে আমরা কীভাবে অঙ্কটা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরের ক্লাসে তোমরা এবার এই 3টা ছক, এবার হলো এই 3টা ছক তোমাদের মুখস্থ থাকবে, যে তোমরা একবার মুখস্থ কাটাবে। আগামী ক্লাসে আমরা কিছু অ্যাডভান্স পারো আলোচনা করবো। ওকে, তো আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো ও ভালো থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।